দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, আজ তোমাদের গণিত বিষয়ের পরিমিতি অংশের গোলক অধ্যায়ের কিছু বিষয় আলোচনা করব। প্রথমে জানতে হবে গোলক কি। তোমরা এর আগে বৃত্ত জেনেছ। বৃত্ত যেমন এখানে ছবিটা দেখো, এইটা একটা বৃত্ত, এটা একটা সমতলিক ক্ষেত্র, একটা স্থির বিন্দু আছে। এই স্থির বিন্দুর চারদিকে একটা গতিশীল বিন্দু যদি ধরে নিই, এই গতিশীল বিন্দুটা এর চারদিকে এমন ভাবে ঘুরছে যেন এই গতিশীল বিন্দু থেকে স্থির বিন্দুর দূরত্ব সর্বদা সমান থাকে। তখন এই যে সমতলিক চিত্রটা তৈরি হচ্ছে, এটাকে বলা হবে বৃত্ত। এবং এই স্থির যে বিন্দুটা রয়েছে তাকে বলা হয় বৃত্তের কেন্দ্র। এ সম্পর্কে তোমরা আগে পড়েছ। এখন বৃত্তটির এটি একটি ব্যাস, এও তোমরা জেনেছ। এই ব্যাসটি এই বৃত্তটিকে দুটি সমান অংশে বিভক্ত করেছে। এক একটি অংশকে বলা হবে এক একটি অর্ধবৃত্ত। এটি একটি অর্ধবৃত্ত, এটি একটি অর্ধবৃত্ত। আমি তোমাদের বিষয়টা একটু দেখাচ্ছি। ধরো এটি একটি বৃত্ত, এটি একটি বৃত্ত ছিল। আমি এটাকে মাঝখান দিয়ে কেটেছি, এটি একটি অর্ধবৃত্ত হয়ে গেছে। ঠিক আছে, এটাকে রেখে দিলাম। এখন এই অর্ধবৃত্তটিকে আমি এর যে ব্যাস রয়েছে, ব্যাস বরাবর একটা কাঠিকে লাগিয়ে দিয়েছি। এখন এটাকে ধরে যদি আমি ঘোরাই, তোমরা দেখতে পাচ্ছ যে একটা গোল বলের মতো ঘন বস্তু, ত্রিমাত্রিক বস্তু গোল বলের মতো তৈরি হচ্ছে। এই যে গোল বলের মতো ত্রিমাত্রিক বস্তুটি তৈরি হচ্ছে, এটি হচ্ছে একটি গোলক। তোমাকে আমি দেখাচ্ছি। এই যে বলটি দেখতে পাচ্ছ, এটি কিন্তু একটি গোলক, এটি কিন্তু একটি বৃত্ত। এটা দ্বিমাত্রিক, কিন্তু এই বলটি হচ্ছে ত্রিমাত্রিক। এদিক থেকে এদিক, এপাশ থেকে এপাশ, আবার এদিক থেকে এদিক, তিনটে দিকে পরিমাপ করা যেতে পারে। তাই এটি একটি ত্রিমাত্রিক বস্তু। যেমন আমি একটি ত্রিমাত্রিক বস্তু, কারণ আমার এদিকটা তুমি মাপতে পারবে, উপর থেকে নিচে মাপতে পারবে, আবার এই পাশ থেকে এই পাশ পর্যন্ত মাপতে পারবে। কিন্তু বৃত্তটির ক্ষেত্রে এটা দ্বিমাত্রিক। তুমি এদিক থেকে এদিক মাপতে পারো, এদিক থেকে এদিক মাপতে পারো, কিন্তু এদিক থেকে ওদিক মাপতে পারছো না। তাই এটি একটি দ্বিমাত্রিক বস্তু। তাহলে বৃত্ত এবং গোলকের মধ্যে তফাৎ হচ্ছে, আমরা গোলককে বোর্ডেতে ঠিক সেভাবে আঁকতে পারবো না, যেহেতু বোর্ডটিও হচ্ছে দ্বিমাত্রিক। এখানে খানিকটা শেড করে দিয়ে আমি বোঝাবার চেষ্টা করেছি এটি একটি গোলক। এটি একটি বৃত্ত, এটি একটি গোলক। এখন এটি গোলকের কেন্দ্র। অর্থাৎ আমি যখন এই অর্ধবৃত্তটিকে ঘোরাচ্ছিলাম, তখন এই অর্ধবৃত্তটি যে বৃত্তের অংশ, সেই বৃত্তের কেন্দ্রটা এখানটা আছে। এখন এটাকে ঘোরালে যে ত্রিমাত্রিক বস্তুটি তৈরি হচ্ছে, সেই ত্রিমাত্রিক বস্তুটির কেন্দ্র কিন্তু এখানে তৈরি হবে। অর্থাৎ ছবিতে এইটি হচ্ছে গোলকের কেন্দ্র। এবং এই কেন্দ্র থেকে এই তল পর্যন্ত আমি চলে গেলাম। এটি হবে গোলকটির একটি ব্যাসার্ধ। আবার এটি হবে গোলকের একটি ব্যাস। আমি এবার বলটাতে ফিরে আসছি। এই যে বলটি দেখছো, এটি একটি গোলক। এখন যদি প্রশ্ন করা যায় এই গোলকটির কটি তল আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি গোলকটির একটি মাত্রই তল। এই তলটা, এই তলটা, এইটি হচ্ছে গোলকটির একটি মাত্রই তল। এবং তলটি বক্রতল, বা এটাকে আমরা সমগ্র তল বলতে পারি। আর গোলকটির আয়তন বলতে আমি বুঝবো এই গোলকটি যতটা জায়গা নিয়ে রয়েছে, এতটা জায়গা নিয়ে রয়েছে, এই জায়গাটা গোলকটা ছিল। তাহলে এই জায়গাটা হচ্ছে যতটা, সেটা হবে গোলকটির আয়তন। আয়তন সম্পর্কে তোমরা এর আগে জেনেছ। এখন তাহলে এটি একটি বৃত্ত, এটি একটি গোলক।
এটি একটি গোলক দেখতে পাচ্ছ। এই গোলকটি ঠিক ব্যাস বরাবর আমি কেটে দুটো অংশে ভাগ করেছি দেখতে পাচ্ছ। এটি হবে একটি অর্ধগোলক। যেমন বৃত্তের অর্ধ তাকে বলেছি অর্ধবৃত্ত, তেমনি গোলকের অর্ধেক অংশ এটাকে বলা হবে একটা অর্ধগোলক। এই গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য আমরা ধরে দিলাম স্মল আর একক। অর্ধগোলকের এই অর্ধগোলকটার কিন্তু দুটি তল আছে দেখতে পাচ্ছ। এই একটি তল, এই তলটি বৃত্তাকার, এটাকে ধরে ঘুরিয়ে দিলেই দেখতে পাবে এটা বৃত্তাকার তল, আর আরেকটি বক্রতল রয়েছে। তাহলে অর্ধগোলকের দুটি তল, একটি বক্রতল আর একটি বৃত্তাকার সমতল। এটাকে অর্ধগোলকের ভূমিও বলা যেতে পারে। আর এখান থেকে এইটা হবে অর্ধগোলকের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য, আর এই প্রান্ত থেকে কেন্দ্র দিয়ে অপর প্রান্ত পর্যন্ত এইটাকে বলা হবে অর্ধগোলকের ভূমির ব্যাস। এখন এই গোলকে যদি ব্যাসার্ধের দৈর্ঘ্য জানা থাকে, তাহলে আমরা এই গোলকের সমগ্র তলের বা বক্রতলের ক্ষেত্রফল পেয়ে যাব। কিভাবে মনে রাখার সুবিধার জন্য বলছি। ধরো এই বৃত্তের ব্যাসার্ধ, এই বৃত্তটির ব্যাসার্ধ আর এই গোলকটির ব্যাসার্ধ দুটো ধরো সমান, এটাও আর একক ব্যাসার্ধের দৈর্ঘ্য। তাহলে এই বৃত্তের ক্ষেত্রফল তোমরা আগে নবম শ্রেণীতে পড়েছো। বৃত্তের ক্ষেত্রফল হবে পাই আর স্কয়ার বর্গ একক। এখন এই গোলকে যদি বক্রতলের বা সমগ্র তলের ক্ষেত্রফল কত জিজ্ঞাসা করে, তুমি তাহলে এই বৃত্তের যে ক্ষেত্রফল পেয়েছো, দুটোর ব্যাসার্ধ কিন্তু এক, আবার বলছি গোলকের ব্যাসার্ধ এবং বৃত্তের ব্যাসার্ধ একই যদি হয়, তবে বৃত্তের ক্ষেত্রফল যা হবে গোলকের বক্রতলের বা সমগ্র তলের ক্ষেত্রফল তার 4 গুণ হবে। অর্থাৎ গোলকের বক্রতলের বা সমগ্র তলের ক্ষেত্রফল 4 পাই আর স্কয়ার। আমি এখানে লিখেছি, দেখে নাও। গোলকের বক্রতলের বা সমগ্র তলের ক্ষেত্রফল 4 পাই আর স্কয়ার বর্গ একক, যদি গোলকের ব্যাসার্ধ আর একক হয়। এবার এই গোলকের আয়তন কত? গোলকের আয়তন হবে, তোমরা মুখস্থ করে রাখো, প্রমাণ তোমাদের নেই, শুধু মুখস্থ করে রাখলেই যথেষ্ট। গোলকের আয়তন হবে 4/3 পাই আর কিউব ঘন একক। গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি আর একক হয়, স্মল আর একক হয়, তবে গোলকের আয়তন হবে 4/3 পাই আর কিউব ঘন একক। এই দুটো সূত্র, দুটো ফর্মুলা তোমাকে খুব ভালো করে মনে রাখতে হবে এই গোলক সংক্রান্ত পরিমিতির বিভিন্ন সমস্যার সমাধানের ক্ষেত্রে। অর্ধগোলকের ক্ষেত্রে যে কোনো একটি অর্ধগোলক, যদি এই অর্ধগোলকটা বা এই অর্ধগোলকটা নেই, যদি প্রশ্ন করা এই অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত। আগে আমরা বলেছি যে অর্ধগোলকের দুটি তল রয়েছে, একটি তল বৃত্তাকার আর আরেকটি তল বক্রতল। এখন এর ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি স্মল আর হয়, অর্থাৎ অর্ধগোলকের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি স্মল আর একক হয়, তাহলে এই তলটার ক্ষেত্রফল তোমরা আগেই নবম শ্রেণীতে পড়েছো পাই আর স্কয়ার বর্গ একক। আর এইমাত্র আমরা জানলাম যে একটা পূর্ণ গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কয়ার, তাহলে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল হবে ঠিক তার অর্ধেক, অর্থাৎ 4 পাই আর স্কয়ারের অর্ধেক, অর্থাৎ 2 পাই আর স্কয়ার। সুতরাং একটি অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হবে পাই আর স্কয়ার প্লাস 2 পাই আর স্কয়ার, অর্থাৎ 3 পাই আর স্কয়ার বর্গ একক। আর যদি বলা হয় অর্ধগোলকের আয়তন কত, তাহলে গোলকের আয়তনের রাশিমালা আমরা এখানে পেয়েছি 4/3 পাই আর কিউব ঘন একক। তাহলে অর্ধগোলকের আয়তন হবে গোলকের আয়তনের ঠিক অর্ধেক, অর্থাৎ
4/3 r কিউব এর অর্ধেক অর্থাৎ 2/3 পাই r কিউব ঘন একক হবে অর্ধগোলকের আয়তন। আবার আরো একটা বিষয় জেনে রাখো, এই ধরনের গোলক আমরা অনেক সময় পাই ফাঁপা গোলক, অর্থাৎ গোলকটা এটা যদি গোলক হয় ভেতরটা পুরোটা যদি পদার্থ থাকে তাহলে সেটা নিরেট গোলক হচ্ছে। অনেক সময় হয় মাঝখানটা ফাঁপা, সেই ধরনের গোলক। ধরো এই ছবিটা দেখো, এটি একটি গোলক, এর মাঝের এইটুকু অংশ কিছু নেই, ফাঁকা, অথবা বায়ু আছে, এইরকম একটা গোলক। যেন এতটা পুরু সেই গোলকটা, এতটা মোটা, অর্থাৎ এই অংশে গোলকের উপাদানটি রয়েছে। তাহলে দুখানা ব্যাসার্ধ আমরা পেয়ে যাচ্ছি। একটা হচ্ছে কেন্দ্র থেকে বাইরের তল পর্যন্ত, এইটাকে বলা হবে বহির ব্যাসার্ধ। ধরে নিলাম বহির ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর একক, আর কেন্দ্র থেকে এই ভিতরের যে তলটা, এই তলটা পর্যন্ত যে দূরত্ব, এটাকে বলা হবে অন্তর ব্যাসার্ধ। এটাকে ধরে নিলাম স্মল আর একক। এখন যদি বলা হয় এইরকম একটি ফাঁপা গোলকের ক্ষেত্রে এর এই উপাদান এইটুকু অংশ, এর আয়তন কত হবে? তাহলে তোমরা এই ফর্মুলা থেকে গোলকের আয়তনের যে ফর্মুলা, এখান থেকে তুমি এইটুকু অংশের আয়তন বের করে দিতে পারবে। কেননা এই ভেতরটা যদি পুরো নিরেট হতো, সমস্তটার আয়তন হতো 4/3 পাই ক্যাপিটাল আর কিউব। কেননা এই বহির ব্যাসার্ধ এর দৈর্ঘ্য আর, আবার ভেতরের ফাঁপা অংশটুকু এটিও গোলক আকৃতি, সুতরাং এই ফাঁপা অংশের আয়তন হবে 4/3 পাই স্মল আর কিউব, যেহেতু অন্তর ব্যাসার্ধ স্মল আর। সুতরাং এই ফাঁপা গোলকের উপাদানের আয়তন হবে 4/3 পাই ক্যাপিটাল আর কিউব মাইনাস 4/3 পাই স্মল আর কিউব সমান 4/3 পাই ইন্টু ক্যাপিটাল আর কিউব মাইনাস স্মল আর কিউব ঘন একক। আশা করছি বুঝতে পেরেছো। এবার আমরা দুটো একটা সমস্যার মাধ্যমে বিষয়গুলো বোঝার চেষ্টা করব। এটা মুছে দিচ্ছি।